সিনকুরিম বিচে বেশ খানিকটা সময় কাটিয়ে এবার আমরা চললাম ফোর্ট আগুয়াডার উদ্দেশ্যে। স্কুটির স্টিয়ারিং এবার প্রিয়াঙ্কার হাতে। গোয়ার ফাঁকা রাস্তায় এই টু হুইলার যাত্রাও একটা এক্সপিরিয়েন্স। সবুজে ঘেরা এই রাস্তায় চলতে চলতে দেখতে পাবেন আপনার পাশে পাশে চলেছে ছোট ছোট নদী বা খাল, যারা গিয়ে আবার ঝাঁপিয়ে পড়েছে আরব সাগরের বুকে। এই পথে আপনারা যেতে যেতে পেয়ে যাবেন একটি ডলফিন রাইড ফেরি পয়েন্ট, যেখান থেকে বোটে করে আপনারা চলে যেতে পারেন ফোর্ট আগুয়াডার নিচে, এবং ভাগ্য ভালো থাকলে দেখাও মিলতে পারে দু একটি ডলফিনের। ডলফিনের দেখা না পেলেও এই বোট রাইডটি কিন্তু মন্দ নয়, কারণ সমুদ্রের বুক থেকে ফোর্ট আগুয়াডার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এই ফেরি পয়েন্টটি পার হলেই রাস্তা বাঁকনায় ডান দিকে আর আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, এবং পথের দৃশ্য হয়ে যায় আরো মনোরম। দুপাশে গাছের সারির নিচ থেকে আমরা এগিয়ে চললাম ফোর্ট আগুয়াডার উদ্দেশ্যে। সকাল সকাল বেরোনোর কল্যাণে হাতে এখনো সময় অফুরন্ত। যত সকাল সকাল আপনারা বেড়াতে বেরোবেন, রাস্তাঘাট পাবেন অনেক খালি, আর যে দ্রষ্টব্যগুলি আপনারা দেখতে যাচ্ছেন সেখানটাও অনেক শান্তিতে ঘুরতে পারবেন এবং আরো ভালোভাবে জায়গাটিকে উপলব্ধি করতে পারবেন। ফাঁকা রাস্তায় একটা দারুণ রাইড উপভোগ করতে করতে আমরা এবার পৌঁছে গেলাম ফোর্ট আগুয়াডার পার্কিং এ। এখানেও আবার দিতে হলো 50 টাকা পার্কিং ফি। স্কুটি পার্ক করিয়ে এবার আমরা ফোর্টে প্রবেশ করব। পার্কিং এর সামনে বেশ কিছু ছোটখাটো দোকান পেয়ে যাবেন আপনারা। এই ফোর্টটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। এএসআই এর ওয়েবসাইট থেকে আপনারা সহজেই টিকিট বুক করে নিতে পারেন, জনপ্রতি 20 টাকা হিসাবে। অফলাইন টিকিট কাউন্টারও আছে এখানে, যদিও সেখানে শুধুমাত্র ক্যাশ নেওয়া হয় এবং টিকিটের দাম কিন্তু 25 টাকা প্রতিজন। আমরা ফোর্টে ঢুকতে ঢুকতে এই ফোর্টের ব্যাপারে কিছু ব্রিফ ইনফরমেশন দিয়ে রাখি। 1700 শতকের এই পর্তুগিজ দুর্গটি আরব সাগর এবং মান্ডবী নদীর মোহনায় তৈরি করা হয়েছিল মূলত গোয়াকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আর আগুয়াডা শব্দটি এসছে পর্তুগিজ শব্দ আগুয়া থেকে, যার অর্থ মিষ্টি জল। এই দুর্গের ভেতরে একটি মিষ্টি জলের রিজার্ভার ছিল। যে কোনো বড় যাত্রার আগে জাহাজগুলি সেই রিজার্ভার থেকে নিজেদের পথের জন্য জল ভরে নিত জাহাজের মধ্যে। সেই থেকেই মনে করা হয় ফোর্ট আগুয়াডার নামকরণ। এখন আর সেই মিষ্টি জলের রিজার্ভার না থাকলেও আপনারা কিন্তু আরও ওয়াটারের পরিষেবা পেয়ে যাবেন এখানে। সঙ্গে আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও। 1609 সালে এই দুর্গ বানানো শুরু হয় এবং কাজ শেষ হয় 1612 সালে। এখন আমরা যেখান থেকে দুর্গে ঢুকছি সেখানে কাটা রয়েছে একটি পরিখা। এই পরিখা পার হয়ে একটি ব্রিজের উপর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে মূল দুর্গে। পর্তুগিজদের এই দুর্গ বানানোর মূল উদ্দেশ্য ছিল ডাচ এবং মারাঠাদের নৌ আক্রমণ ঠেকানো এবং গোয়ার উপকূল ও মান্ডবী নদীর মুখ যাতে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে থাকে তার জন্য। এই দুর্গে একসময় প্রায় 80টি কামান বসানো ছিল এবং এটিকে পর্তুগিজদের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে গণ্য করা হতো। এই যে আপনাদের সামনে এখন লাল বাধাই করা অংশটি দেখছেন, এর ঠিক নিচেই ছিল সেই মিষ্টি জলের রিজার্ভার।
যা জমিয়ে রাখতে পারত প্রায় 23 লাখ গ্যালন জল। আর আপনাদের সামনে যে লাইট হাউসটি দেখছেন, এটি কিন্তু 19 শতকে তৈরি। পুরনো লাইট হাউস ভেঙে পড়ার পর এটাকে নতুন করে নির্মাণ করা হয়। আর এই ফোর্ট আগুয়াটা থেকে সামনের আরব সাগর এবং মান্ডবী নদীর দুর্দান্ত ভিউ পাওয়া যায়। পর্তুগিজ শাসনকালের এক সময় এই দুর্গটিকে কিন্তু কারাগার হিসাবেও ব্যবহার করা হতো। এখানে মূলত রাজনৈতিক বন্দীদের কারারুদ্ধ করে রাখা হতো। এই ফোর্টের মধ্যে সমুদ্রের ধারের বিস্তীর্ণ প্রাচীর, পুরনো লাইট হাউস আর লালচে ল্যাটেরাইট পাথরের দেওয়াল গোয়ার পর্তুগিজ ঔপনিবেশিক অতীতের একটা খুব স্পষ্ট ধারণা আমাদের সামনে তুলে ধরে। গোয়ার অবশ্য দ্রষ্টব্যের মধ্যে এই জায়গাটি কিন্তু অন্যতম। এই ঐতিহাসিক দুর্গের প্রাচীরের উপর দিয়েই বাইরে বেরোনোর পথ। প্রচুর গাছের ছায়া ঘেরা বলে রোদ্রেও খুব একটা কষ্ট হবে না আপনাদের এই রাস্তায় হাঁটতে। বাইরে বেরোনোর আগে পেছন ফিরে আবারও একবার দেখে নিলাম লাইট হাউসটিকে। এবার আমাদের গন্তব্য ছোট ছোট দু একটি চার্চ এবং তারপরে লাঞ্চ। আর সামনে যে বিশাল মাঠের মতো জায়গাটি দেখতে পাচ্ছেন, সেটি হলো ফোর্ট আগুয়াটার গাড়ির পার্কিং। এখানেই দেখা পেলাম একটি ময়ূরের, সে নিজের মতো খেলে বেড়াচ্ছে। তাকে ডিস্টার্ব না করেই আমরা আমাদের মতো এগিয়ে চললাম। তবে আরেকটু এগোতেই দেখা পেলাম তার অনেক সঙ্গী সাথীদের। আমরা এখন যে চার্চটির সামনে দাঁড়িয়ে তা হলো সেন্ট অ্যালেক্স চার্চ। যদিও 25শে ডিসেম্বরের আগে রিনোভেশনের কাজ চলছিল বলে ভেতরে ঢোকার অনুমতি পাইনি। 3 রাস্তার মোড়ের এই চার্চটির একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় সামনের এই রাস্তাটি থেকে, যা আপনাদের দেখাবো ফেরার সময়। এবার ওই যে দূরে ডান দিকে একটি ছোট্ট চার্চ দেখা যাচ্ছে, সেটির নাম হলো মায়ে দে দিওস চার্চ। এটি গোয়ার সালিগাঁও বলে একটি জায়গায় অবস্থিত। আমরা এখানেই যাব এবার। এই চার্চটির ভেতরেও টুরিস্টদের জন্য প্রবেশাধিকার ছিল না, তাই বাইরে থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হলো আমাদের। সুন্দর ছোট্ট এই চার্চটির বয়স প্রায় 400 বছর এবং এটি তৈরি হয়েছে নিও গথিক আর্কিটেকচার স্টাইলে। এই চার্চটির পারিপার্শ্বিক পরিবেশ এতটাই সুন্দর যে একে ক্যাসেল আউট অফ এ ফেয়ারি টেল নামেও ডাকা হয়। আর আপনাদের যেমন বলেছিলাম, সেন্ট অ্যালেক্স চার্চের একটি দুর্দান্ত ভিউ এই রাস্তার মোড় থেকে। এবার দুজন মিলে প্ল্যান করলাম গোয়ার ইন্টেরিয়ার 2 হুইলার নিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে যাব আবার সেই ফ্যাট ফিশে লাঞ্চ করতে। উদ্দেশ্যহীনভাবে কখনো কখনো এইরকম ঘোরাও যে এত আনন্দ দিতে পারে, গোয়াতে 2 হুইলার নিয়ে না ঘুরলে মনে হয় খুব একটা বুঝতে পারতাম না। ইন্টেরিয়ার গোয়া, সেখানকার মানুষজন, ছোট ছোট কানাল, তার উপরের ব্রিজ, সেখানকার বাড়িঘর দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম উদ্দেশ্যহীনভাবে। এর মাঝে দেখিয়ে রাখি, এই ডান দিকের ছোট্ট দোকানটি থেকেই আমরা আমাদের 2 হুইলার ভাড়া নিয়েছিলাম। এবার পালা লাঞ্চের।
আর বাঁদিকের এই ফ্যাটফিশের আউটলেটটিতে আমরা কালকে এসেছিলাম লাঞ্চ করতে, আর আজ যাব এই রাস্তাটি পেরিয়েই ঠিক পরের আউটলেটটিতে। যদিও তাতে লাঞ্চের মেনুর কোনো অদল বদল আজও হবে না। আজও আমরা নেব গোয়ান ফিশ থালি। তবে আজ আপনাদের একটু ডিটেলসে দেখাবো এই গোয়ান ফিশ থালিতে কি কি থাকে। তার আগে এই আউটলেটটির পরিবেশ একবার দেখে নিন। শুরু করি ডান দিক থেকে। স্যালাড, কোকম জুস, একটি দুর্দান্ত আনারসের চাটনি, একটি ভেজ তরকারি, গোয়ান ক্ল্যাম কারি, ক্র্যাব মশলা, গোয়ান ম্যাকরেল কারি, ভেটকি কারি এবং আচার। আর মাঝে আছে ভাত, একটি অ্যাঞ্জেল ফিশ রাবা ফ্রাই, পাঁপড় এবং পাঁপড়ের নিচে ড্রাই প্রনস। সবকটি পদই দুর্দান্ত খেতে এবং রান্নায় একটু নারকেলের আধিক্য আছে, কিন্তু আমার পার্সোনাল ফেভারিট হলো কোকাম জুস আর সঙ্গে আনারসের চাটনিটি। এই লাঞ্চের পর দুপুরের ঘুম খুব দরকার ছিল, তাই দুপুরে একটি লম্বা রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা আবার বেরিয়ে পড়লাম টু হুইলার নিয়ে। আপাতত আমাদের উদ্দেশ্য পারা রোডে যাওয়া। নারকেল গাছ ঘেরা এই সরু রাস্তাটিও কিন্তু গোয়ার একটি বিখ্যাত পর্যটন স্থান। এটি মূলত বিখ্যাত হয়েছে ডিয়ার জিন্দেগি সিনেমাটির পর থেকে। আর এই পারা রোডে পৌঁছানোর পথটিও কিন্তু ভারী সুন্দর। আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়তে পারেন ছবি তোলার জন্য। যদিও একটি রিকোয়েস্ট, স্থানীয় মানুষদের উপদ্রবের কারণ হয়ে দাঁড়াবেন না। আর এই পারা রোডের পাশেই রয়েছে সেন্ট অ্যানস চার্চ। চার্চটিকে এক ঝলক দেখে আমরা আবার উঠে পড়লাম টু হুইলারে। এবার আপনাদের নিয়ে যাব মূল পারা রোডের মধ্যে দিয়ে। এই পারা রোডের ওপর পার্কিং করা স্ট্রিক্টলি প্রোহিবিটেড, তাই চলতে চলতেই আমরা দেখে নেব এই রাস্তাটি। বিকেলবেলার দিকে প্রচুর মানুষ জড়ো হন এখানে। সবারই মূলত একই লক্ষ্য, খুব সুন্দর কিছু ছবি তোলা। খুব অদ্ভুতভাবেই আমরা আবিষ্কার করলাম এই পাড়া রোড থেকে ডান দিকে বাঁক নিয়েছে এক সুন্দর রাস্তা। দুপাশে সবুজ মাঠের মধ্যে দিয়ে চলে গিয়েছে এই রাস্তা, এবং একটু দূরে গিয়ে সেই রাস্তা থেকে আপনি দেখতে পারেন পাড়া রোডকে। এত সুন্দর জায়গা, কিন্তু সমস্ত ট্যুরিস্ট একেবারেই ইগনোর করছে রাস্তাটিকে। যেখানে শুধু বলিউড সিনেমার শুটিং হয়েছিল, সবাই সেখানেই ছবি তুলতে ব্যস্ত। অথচ দু চোখ মেলে যদি আমরা তার এদিক ওদিকে একটু দেখি, তাহলে হয়তো তার থেকেও কোনো সুন্দর জায়গা আমরা নিজেরাই আবিষ্কার করে নিতে পারবো। দেখুন, একদমই পর্যটক শূন্য এই রাস্তাটি, অথচ কি সুন্দর। তাই পাড়া রোডের ভিড়কে পেছনে রেখে এই রাস্তায় বেশ কিছুটা এগিয়ে গিয়ে এক প্রান্তে একটু একান্তে দুজনে দাঁড়ালাম। আর দূর থেকে প্রত্যক্ষ করতে লাগলাম ছোট ছোট টিলা ঘেরা এই সুন্দর উপত্যকাকে। এবার সূর্য হেলে পড়েছে পশ্চিমে, তাই ফেরার পালা হোটেলের দিকে।
ফেরার পথে পার করলাম মনোহর পারিকার জাংশন, গোয়ার উন্নতির পেছনে যার অবদান অসীম। রাত 8টা নাগাদ আমরা বেরোচ্ছিলাম ডিনারের জন্য, আর মনে হলো এই হোটেলের নাইট ভিউ আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, দুর্দান্ত সার্ভিসের জন্য আমি পার্সোনালি আপনাদের রেকমেন্ড করব এই হোটেলটি। এবং বলে রাখি, এটি কিন্তু কোনো প্রমোশন নয়, শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে একটি পার্সোনাল ওপিনিয়ন। রাতের আলো ঝলমলে গোয়ার রাস্তায় আমরা আবার বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে। গন্তব্য আবার সেই ফ্যাট ফিশ, যদিও রাত্রিবেলার মেনু এবার আলাদা। আজ রাত্রে ডিনারে ছিল রোস্টেড পর্ক, চিকেন কাবাব এবং সঙ্গে বাটার নান। খাবারের কোয়ালিটি এবং টেস্টের প্রশংসা না করলে অন্যায় হবে। আজ এই পর্যন্তই। এর পরের এপিসোডে থাকবে গোয়ার শেষ দিনের গল্প।